দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে, সার্কের চেতনা এখনও জীবিত ও দৃঢ়। বুধবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসা বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়ানপো ডি.এন. ধুঙ্গেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক, কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন। প্রেস সচিব জানান, জানাজার দিন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে মালদ্বীপের মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার মন্ত্রী বিজিতা হেরাত সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জিয়ারতনে ছুটে আসছেন। বুধবার বিকেলে খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবারের মতো আজও সকাল থেকে জিয়ারতনে মূল ফটকের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। তবে ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় অনেকেই মূল ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ অভিযোগ করে বলেন, অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র বেগম জিয়ার কবর জিয়ারত করতে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এতে অনেকে আবার কষ্ট নিয়ে কবর জিয়ারত করতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে জিয়াউদ্দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আরিফ, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। সাহেলি, আজকে তৃতীয় দিনের মতো বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেখানে যারা শোকাবহ তার দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকেও আমরা সকাল থেকে দেখেছি ভিড়। এই জিয়া উদ্যান, যেটি জিয়া সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়েছে, সেই সমাধিস্থলে আমরা সকাল থেকেই দেখেছি সাধারণ মানুষ, বিশেষ করে দলের নেতাকর্মীরা যারা রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু দলে দলে আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, পাশাপাশি তার জন্য দোয়াও করছেন। দোয়া মোনাজাতও আমরা দেখেছি করছি। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছিলাম বিজিএমের সভাপতি তিনি এসেছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11টার পর কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তাদের অনেকেই আসতে পারেন, আসার সম্ভাবনা রয়েছে। এবং আরও একটি কথা আমরা জানতে পেরেছি যে জাইমা রহমান, যিনি তারেক রহমানের সন্তান, একমাত্র সন্তান, তিনি আসতে পারেন তার যে দাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা এবং দোয়া মোনাজাতের জন্য। সেই কারণে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে কিছু যারা অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে, বা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আসলে এই খালেদা জিয়ার যে সমাধিস্থল সেখানে ঢোকার জন্য কিছুক্ষণের জন্য বিরতি রেখেছেন। আবার কিছু কিছু দলীয় নেতাকর্মীরা এখনও এই খালেদা জিয়ার যে সমাধিস্থল আসছে সেখানে সামনে বসে এখনও দোয়া মোনাজাত অনেকেই করছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া আসলে এই যারা দলীয় নেতারা রয়েছেন তারা কিন্তু একযোগে বলছেন যে খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেতা নয়, সেটি প্রমাণ হয়েছে যে তিনি আপামর জনগণের নেত্রী। তিনি কিন্তু সেটি প্রমাণ হয়েছে। খালেদা জিয়ার যে জানাজাটি ছিল, আপনি দেখেছেন লাখো লাখো মানুষের যে যায় এবং দীর্ঘ যে সারি, সেটি আসলে প্রমাণ করে যে খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের সর্বস্তরে, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু সেদিন ঘটেছে। এবং এখনও আমরা দেখেছি সাধারণ মানুষ, যেটি দলমত নির্বিশেষে
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এই খালেদা জিয়ার যে সমাধিস্থল সেখানে শ্রদ্ধা জানাতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এবং সেই শ্রদ্ধা নিবেদন আজকে তৃতীয় দিনের মতো। গতকালকে আমরা দেখেছি দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু গতকালকে এসে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়ার এই সমাধিতে। আজকেও ঠিক তেমনটি সকাল থেকেই একদম এখন পর্যন্ত কিন্তু সূর্যের আলো ফোটেনি, বেলা অনেকটাই গড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলো ফোটেনি। ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ আসছেন এই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধাটুকু জানাতে। তাকে বিদায় দেওয়ার পর তার প্রতি দোয়া মোনাজাত করার জন্য কিন্তু এই জিয়া উদ্যানে বা জিয়ার সমাধির পাশে কিন্তু ছুটে আসছেন, খালেদা জিয়ার সমাধির পাশে ছুটে আসছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জিয়া উদ্যান থেকে আমাদের সহকর্মী এস এম আরিফ জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কাগজে কলমে বলছে বিলাসবহুল যাত্রীবাহী নৌযানের দুর্ঘটনা এড়াতে রয়েছে আধুনিক সকল সক্ষমতা, অথচ শীত মৌসুমে ঘন কুয়াশায় ঢাকা বরিশাল নদীপথে প্রতি বছর ঘটে প্রায় অর্ধশত দুর্ঘটনা, শতাধিক প্রাণহানি আর নষ্ট হয় সম্পদ। এখন প্রশ্ন, আসলে কি দুর্ঘটনা এড়ানোর সক্ষমতা আছে এসব নৌযানের? কেউ দোষ দিচ্ছে নাব্যতার সংকট বা রাতের নিষিদ্ধ বাল্কহেডের। আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল। নিয়ম বলছে বরিশাল ঢাকা সহ সকল নদীপথে যাত্রীবাহী নৌযানগুলো শুধু নামে আধুনিক নয়, ঘন কুয়াশা, ডুবোচর আর নদীর সঠিক ম্যাপে চলাচলে থাকতে হবে সক্ষমতা। তাই জিপিএস, ইকোসাউন্ডার, বিএসএফ ও রাডারগুলো সচল থাকবে সবার আগে। অথচ প্রতি বছর শীত মৌসুমে এসব জাহাজ দুর্ঘটনা ঘটায় প্রতিদিন, যার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। কিছু কিছু জাহাজ আছে যেমন রাডার নাই, কোনো ইকুইপমেন্ট নাই, সেগুলো যদি চলে রাত্রে তারা তো কিছু দেখতে পায় না, তখন এইগুলো অনেক সময় দুর্ঘটনা হয়ে পড়ে। পানসার 9 রাডার আছে, জাকির সম্রাটের রাডার আছে কিনা তাও আমি জানি না, রাডারে কাজ করে কিনা। রাডারে কোনো ভুল নাই, ভুল আমাদের মতন লোকের ভুল আছে যারা না বোঝে। জাহাজ মাস্টার, চালক ও সুকানির দাবি, তাদের জাহাজ আধুনিক ডিভাইসে পরিচালনা করলেও রাতের চলাচল করা নদীপথের আতঙ্ক, বলখেট ও ছোট বড় নৌযানগুলো তাদের পথ আটকে দেয়ায় ঘটছে সব দুর্ঘটনা। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বালুবাহী বাল্কহেড চলতে পারবে না, সম্পূর্ণভাবে নিষেধ। আর নৌ পুলিশ এরাও বহুত দিন চেষ্টা করছে, তাদেরকে বন্ধ করতে পারেনি। ঘন কুয়াশার ভিতরে রাডার সাউন্ডার থাকলেও যে যেখানে থাকে সেখানেই অবস্থান করা উচিত। তবে ভুল জারি হোক, দুর্ঘটনায় ঝরে যাচ্ছে শত শত নিরীহ প্রাণ। তাই এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চের যারা চালক, যারা কর্মী প্রত্যেকের প্রশিক্ষণ দরকার, যে অগ্নি নির্বাপক ব্যবস্থা চালু করা দরকার। নদীপথে আমাদের যাত্রা নিরাপদ করার জন্য এই লঞ্চগুলো যে চরে আটকাচ্ছে সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের লঞ্চগুলো কোথায় আছে এগুলো ট্র্যাকিং করার জন্য, ট্র্যাকিং করাটা আমাদের জন্য দরকার। দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতার আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বাল্কহেডগুলো অনেক সময় রাতের বেলা চলাচলের কারণে কুয়াশায় এগুলো অনেক সময় দুর্ঘটনার অন্যতম একটা কারণে দাঁড়াইছে। সে বাল্কহেডের বন্ধের ব্যাপার আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোস্টগার্ড, তারপর নৌ পুলিশ ওনাদের পথের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অন্যরাও কাজ করতেছে, কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে এই ব্যাপারে তদারকি চলতেছে। নাব্যতা সংকট, ঘন কুয়াশা আর নদীপথের রাতের আতঙ্ক, বালুবাহী বলঘেট ঘটাচ্ছে দুর্ঘটনা, বাড়াচ্ছে প্রাণহানি আর নষ্ট করছে রাষ্ট্রের সম্পদ। তাই দুর্ঘটনা এড়াতে নদীপথের বিলাসবহুল এসব আধুনিক লঞ্চগুলোর সক্ষমতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নদীপথে কুয়াশায় পথ দেখাতে ফেরিতে লাগানো ফগ লাইট বিকল থাকায় চলতি মৌসুমে নিয়মিতই ভোগান্তিতে পড়তে হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটের যাত্রী ও চালকদের। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিস। দায় চাপাচ্ছে কারিগরি বিভাগের ওপর। কারিগরি বিভাগের দাবি, যানবাহনের নিরাপত্তায় বন্ধ রাখা হচ্ছে ফেরি। প্রতিনিধি মোমেন শেখের রিপোর্ট জানাচ্ছেন এস এম আরিফ। ঘন কুয়াশায় গত 2 সপ্তাহে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রায় 60 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌরুটের ভোগান্তি কমাতে ২০১৫ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চলাইট। বলা হয়েছিল এসব লাইট দিয়ে শীতের সময় ঘন কুয়াশায় চলতে পারবে ফেরি। তবে লাগানোর কিছুদিন পর থেকেই অকেজো হয়ে পড়ে ফগ লাইটগুলো। পার্টিতে যে পরিমাণ প্যারা দিতেছে কিন্তু আইসা বসে রয়েছে, সকালে 4টা বাজে ঢুকছে এখনো বয়ে আছে। ওরা সময় মতন জায়গা মতো যাইতে পারি না, মালিকই বকাবকি করে। যে সরকার যে ফগ লাইটটা দিয়েছে কুয়াশার জন্য, সেটা তো হয়তো ফেরিতে ব্যবহার করে না। যদি করতো তাহলে তো কুয়াশার জন্য তো আর ফেরি বন্ধ থাকতো না ভাই। স্থানীয়দের দাবি কোনোদিন কাজই করেনি এই ফগ লাইট, তাই প্রতি বছর ঘাটের যে চিত্র দেখা যায় এবারও তেমনি আছে। ফগ লাইটের জন্য অনেক টাকা বাজেট করছে, কিন্তু সেই যে বাজেট করেছে সেই পরিমাণ ফগ লাইট আমাদের ফেরিতে নাই, এই জন্য আমাদের অনেক বিঘ্ন হচ্ছে। বিডব্লিউ যারা এখানে আছেন এই দায়িত্বে কর্মরত, আমি তাদের অনুরোধ করব এই বিষয়গুলো যেন গুরুত্বপূর্ণভাবে দেখে। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিস। এটা আপনার যে আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, সে নিজে এটা বিশ্লেষণ করেছে। হ্যাঁ, ঠিক আছে, তার বক্তব্য নিতে পারেন, আপনি তার সাথে কথা বলেন। শীতকালে ফেরি সার্ভিস ঘন কুয়াশার জন্য বন্ধ থাকে, আবার কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। সেক্ষেত্রে অত্যাধুনিক কোনো প্রযুক্তি যদি আসে সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু আমার জানা মতে এই ব্যাপারে আপনাকে দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নাই। ফগলাইট মেরামত করে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. আরিফ, মাই টিভি। টাঙ্গাইল জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মৌচাষ। শিক্ষিত বেকারদের কাছে মৌচাষ এখন হয়ে উঠেছে জনপ্রিয় একটি কর্মসংস্থানের মাধ্যম। একদিকে যেমন দেশে খাঁটি মধুর চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মৌচাষীরা। সরিষার ফুলে ভরা মাঠ জুড়ে মধুর সংগ্রহের চিত্র তুলে ধরেছেন প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন নাদিয়া ইসলাম। এখন সরিষার মৌসুম। টাঙ্গাইল জেলা জুড়ে চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। জেলায় প্রায় ৭৫,০০০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষার ক্ষেতের চারপাশে সারি সারি মৌ বাক্স। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা সরিষা ফুল থেকে কৃত্রিমভাবে মধু সংগ্রহের জন্য ৫,০০০-এরও বেশি মৌ বাক্স স্থাপন করেছেন। মৌবাক্সে পালিত মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে। পরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই মধু সংগ্রহ করে বাজারজাত করছেন মৌচাষীরা। এতে একদিকে যেমন তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে কমছে বেকারত্ব। দুটা আমরা মনে করেন আমার ১৬০টা কলোনি আছে, এই ১৬০টা কলোনিতে আল্লাহ যদি দেয় তা প্রায় ৭০-৮০ মণ মধু আমি সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। সরিষা ফুলের মধু যেমন খাঁটি তেমনি সুস্বাদু। মানের দিক থেকে উন্নত হওয়ায় এই মৌসুমে মধুর চাহিদা থাকে বেশি। এই মধু দেশের বিভিন্ন বড় কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে। সরিষা ফুলের মধুটা পরিপূর্ণ জমে গেলে এটা হলো সবথেকে ভালো মধু। ২০১৮ সালে এসে আমি তারপরের থেকে মনে করেন যে এতে জড়িত আছি, মনে করেন যে কাজকাম করে খাই, আমার পরিবারও এতে চলে। মাত্র কয়েক বছর আগেও সরিষা চাষিরা মৌচাষীদের জমিতে মৌবাক্স বসাতে বাধা দিতেন। তাদের ধারণা ছিল মৌমাছির কারণে সরিষার ফলন কমে যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা বুঝতে পারেন। এখন সরিষা চাষিরাই মৌচাষীদের সহযোগিতা করছেন। যে পরিমাণ সরিষা হইতো, এখন আমরা আসার পরে দেখা যায় যে ফলনটা অনেক হয়, বৃদ্ধি হয়। মানে আগে যদি 1 মণ হয়তো এখন 2 মণ হয়। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় প্রায় ১৩০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। পুরাতন যে পদ্ধতি যে মধু আহরণ করে যে বকগুলো থেকে, তার থেকে একটু উন্নত মানের তারা যাতে মধুগুলো আহরণ করতে পারে। এছাড়া মৌমাছি যখন মধু আহরণ করে সেখান থেকে তারা কিছু পলিনও নিয়ে আসে, সেই পলনগুলো যাতে আলাদাভাবে তারা সংরক্ষণ করতে পারে, এটা একটা বাজার দর আছে, একটা চাহিদা আছে বাজারে। টাঙ্গাইল জেলায় সারা বছরই বিভিন্ন ধরনের ফল, ফসল ও ফুলের চাষ হয়, ফলে এখানে বছর জুড়েই মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে। নাদিয়া ইসলাম, মাই টিভি নিউজ ডেস্ক। সময়ের আবর্তে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরও একটি বছর, আর এর মাঝে এক সূর্য অস্ত গিয়ে উদিত হলো নতুন এক সূর্য। বিদায় ২০২৫ পেছনে রেখে গেছে এক বিশাল শোকাতুর স্মৃতি। তবু পূব আকাশে উদিত হওয়া নতুন সূর্য বহন করে এনেছে ২০২৬ সালের শুভবার্তা, যা কিনা নতুন বছরেই গণতন্ত্রের উত্তরণ ঘটিয়ে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
নতুন বছর বরণ করেনি এমন অভিব্যক্তি প্রকাশ করলেন মানুষ। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। বিদায় নিল নানা ঘটনা, প্রাপ্তি ও বেদনাবিধুর স্মৃতিতে ভরা আরও একটি বছর 2025। আর এর মাধ্যমে সময়ের স্রোতে শুরু হলো নতুন বছর 2026। নতুন সূর্যের আলোয় নতুন স্বপ্ন, নতুন আশা আর প্রত্যাশাই নতুন বছরকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা রয়েছে আগের মতোই। তারা মনে করছেন 2026-এ দেখা দেবে পরিবর্তিত এক নতুন আলোকবর্তিকা, যেখানে থাকবে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকার পাশাপাশি একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। 25 সাল তো মনে করেন যা ঝামেলায় গেল, 26 সাল আল্লাহ নির্বাচন আইতেছে, নির্বাচনের পরে ইনশাআল্লাহ ভালো হবে। 2025 আর 24 তো মোটামুটি আমাদের সবার উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে। আশা করি যে 2026 যেন আমাদের সকলের অনেক ভালো যায়। আমি চাই আল্লাহ যেন এই বছরটা সবার জন্য কল্যাণ বয়ে আনুক। সাধারণ মানুষের প্রত্যাশা 2026 ঘিরে বৃদ্ধি পাবে রাজনৈতিক সহনশীলতা, দূর হবে বিভেদ এবং নিশ্চিত হবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায় বিচার। আমার প্রত্যাশাটা হচ্ছে একটা স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে, যার মাধ্যমে আমি আমার প্রতিনিধি বেছে নিতে পারবো। 26কে আমরা একটা আশার আলো হিসাবে দেখতে পাচ্ছি, যেন হচ্ছে নবদিগন্তে একটা নতুন একটা জিনিস সূচনা হবে। তারেক জিয়া যেরকম বলেছে, তা যদি সে যা বলেছে তা করতে পারে, তাহলে তো অবশ্যই দেশের অবস্থা ভালো হবে। নতুন বছরের শুরুতে কেউ কেউ আবার মনে করছেন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বৈরাচারী ব্যবস্থার হবে অবসান। 2026 সালটা আমাদের খুব ভালো কাটবে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। 2026 সাল অনেক শান্তি এবং অনেক সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ আজ পা বাড়াচ্ছে সোনালী ভবিষ্যতের দিকে, যে কারণে এদেশের মানুষের অদম্য প্রাণশক্তি ও অবিনশ্বর শক্তির এক জীবন্ত দলিল বলে মনে করছেন অনেকেই। 2026 সাল ভালো কাটবে এবং আসছে নির্বাচনের পরে হয়তোবা দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন যে রাজনৈতিক যে আমাদের যে একটা শিষ্টাচারের মধ্যে এখন আসছে, যদি ইনশাল্লাহ এটার মধ্যে থাকে, আমাদের যে যারা রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, ওরা যদি রাজনৈতিক সহিংসতা ভুলে আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেয়, আমরা সাধারণ মানুষ এতেই সন্তুষ্ট। তাই 2026 কেবল একটি নতুন বছর নয়, আসছে ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সূচিত হোক এক নতুন প্রারম্ভ। ধর্মীয় ও সামাজিকভাবে নতুন বছরকে ঘিরে অনেকেই দোয়া ও প্রার্থনার মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছেন। আর তাই সব মিলিয়ে নতুন বছর 2026 যেন হয়ে ওঠে শান্তি, উন্নয়ন ও সফলতার বছর, এমনটাই প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ফসলের উৎপাদন ভালো হলেও আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কার্যকর বাজার ব্যবস্থাপনা ছাড়া ভোক্তা যে সুফল পায় না, তা 2025 সালে আবার দেখা গেল। সবচেয়ে বড় বৈপরীত্য দেখা গেছে চালের বাজারে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে চালের দাম ছিল বাড়তি। বছর জুড়ে চাল, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি, সবজি চড়া দামের পাশাপাশি পেঁয়াজের দরের ঊর্ধ্বমুখী সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও বছর শেষে চাল, সবজি ও পেঁয়াজের দরে কিছুটা স্বস্তি মিলেছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদপুর বাজার থেকে সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গালিব, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাহেলি। আমরা আছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। আপনি যেমনটা জানেন যে আসলে শীত আসাতে আসলে বাজারে আসলে বিভিন্ন হরেক রকমের আসলে সবজি এবং শাক সহ বিভিন্ন ধরনের আসলে শাকসবজি বাজারে উঠেছে। তো এই যে হরেক রকম শাকসবজির দাম কিছুটা গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে বাড়লেও কিন্তু দাম এখন কিছুটা মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলে জানিয়েছে আমাদের ক্রেতারা। তবে বিক্রেতারা বলছে যে গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কিছু কিছু সবজির দাম বেড়েছে। আমি যদি আপনাকে একটু পাশে আমাদের সবজিগুলো যদি একটু দেখাতে চাই, যে মোটামুটি এই যে বাজারে ফুলকপি, ব্রোকলি, পেঁপে, বেগুন, বিভিন্ন বাহারি রকমের আপনি সবজি দেখতে পাচ্ছেন। এই দামগুলো ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, পেঁপে 20 থেকে 25 টাকা, ব্রোকলি 50 টাকা করে। সবকিছু মোটামুটি বাজারে উঠতে শুরু করায়, যা আসলে
বাজারে আসা ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি বলেই তারা জানিয়েছেন। তবে সবজির দাম কমাতে, শাকসবজির দাম কম থাকাতে তারা মোটামুটি নির্বিঘ্নেই তারা বাজার করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা চাচ্ছে যে বাজারের মনিটরিং যদি আরো বাড়ানো যায় তাহলে মোটামুটি দাম মোটামুটি সকল একেবারে নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী সহ সকলেরই ক্রয়ক্ষমতার মধ্যে আসবে। আমরা যদি মাছ বাজার দেখেছি, মাছ বাজারে মোটামুটি দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তবে মাংস এবং মুরগির বাজার যেটা দেখেছি সেটাতে মোটামুটি স্থিতিশীল অবস্থা মোটামুটি হয়েছে। আর এই যে মোটামুটি বাজারে আপনি দেখছেন সাপ্তাহিক ছুটির কারণে মোটামুটি যারা কর্মজীবী মানুষ তারা মোটামুটি বাজারে আসছেন এবং তারা মোটামুটি প্রায় সপ্তাহের জন্য তারা বাজার করে নিয়ে যাচ্ছেন। তো সাহিলী, এই ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বাজার দর পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। এবার যাচ্ছি আমাদের সহকর্মী মুমিনের কাছে। নদীপথে কুয়াশায় পথ দেখাতে ফেরিতে লাগানো ফগলাইট বিকল থাকায় চলতি মৌসুমে নিয়মিতই ভোগান্তিতে পড়তে হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটের যাত্রী ও চালকদের। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রতিনিধি মমিন শেখ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মমিন, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। আজও ঘন কুয়াশার কারণে দীর্ঘ টানা 7.5 ঘন্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এই 7.5 ঘন্টা ফেরি বন্ধের পর আজ সকাল 10টার পর থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে আমরা ভোর সকাল থেকেই দেখেছি যে ঘন কুয়াশার কারণে সকল ধরনের নৌযান চলাচল এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রী পারাপার করেছে ঘাটের কিছু অসাধু মহল। আমরা এই বিষয়টি নিয়ে গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি নজর দেওয়া হবে। তবে আমরা বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশ এবং গলন্দ উপজেলা প্রশাসনের কাউকে আমরা নজরদারি আমরা দেখতে পাইনি। অবৈধভাবে সবার প্রকাশ্যে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রী পারাপার করা হয়েছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত 2:30 থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় এবং কুয়াশা কেটে গেলে সকাল 10টার পর থেকে আবার এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। আমরা এই বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট 15টি ফেরি চলাচল করছে এবং এই 15টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। তবে এই যে 7.5 ঘন্টা ফেরি বন্ধ থাকার পর দৌলতদিয়া এবং পাটুরিয়া উভয় ঘাটেই কিন্তু অসংখ্য যানবাহনের সিরিয়াল কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বা অনেক ভোগান্তি বেড়েছিল যাত্রী ও চালকদের। এই শীতের মৌসুমে শীতের সময় বেশি দুর্ভোগে পড়েছিলেন শিশু সহ বয়স্করা এবং এই যে টানা 7.5 ঘন্টা ফেরি বন্ধের কারণে কিন্তু আমরা দেখেছি দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে প্রায় মহাসড়কের 2 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ। মোমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঘাট পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোমিন শেখ। এবার গ্রাম বাংলার খবর।
যশোর রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পড়ে গেছে প্রায় 200 বছরের পুরনো বালাম বই, সূচিপত্র, টিপ বই সহ বহু গুরুত্বপূর্ণ দলিলপত্র। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে হঠাৎ করে রেজিস্ট্রি অফিসের পুরনো ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের ভেতরে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে বহু পুরনো ও অমূল্য দলিলপত্র আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে বিদ্যুৎ সংযোগ সীমিত থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমরা রাত্রে 9:15 সংবাদ পাই, আমাদের যশোর সদর ফায়ার স্টেশন 2টা ইউনিট কাজ করতেছে। রেজিস্ট্রি ভবনটা রেজিস্ট্রি অফিসের, আমরা যতদূর শুনছি যে রেজিস্ট্রি অফিসের কাগজপত্র, পুরাতন কাগজপত্র আছে এখানে। আমরা যতদূর জানতে পারছি বা দেখতেছি, পুরাতন ফাইলপত্র আপনার বিভিন্ন তাকে স্টক দেওয়া আছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নির্বাপন শেষ। আমরা এখনই আমাদের মালামাল গুটাবো। কাগজপত্র তো কিছুটা পড়ছে, কিছুটা পানিতে ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, আনুমানিক কিছুই বলা যাচ্ছে না। ভোলার চরফ্যাশনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মোনাজাত উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট অবসরপ্রাপ্ত সৈয়দ আহমেদ, কৃষক দল নেতা সাইফুল ইসলাম, দুলারহাট থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ সহ নেতাকর্মীরা। র্যাব 12 CPC 3 মেহেরপুর ক্যাম্পের অভিযানে 2টি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড গুলি সহ 2জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল সালে পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার সহ তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। র্যাব 12 CPC 3 এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।